নমস্কার। গত দুদিন আগে একটা ঘটনা ঘটেছে। 16ই আগস্ট কলকাতার এক 5 তারা হোটেলে একটা হিন্দি ছবির ট্রেলার লঞ্চ হচ্ছিল। ছবিটার নাম আমরা অনেকেই জানি, দ্য বেঙ্গল ফাইলস। এবং এটা নিয়ে যথারীতি একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ যারা এই লঞ্চটা করতে চেয়েছিলেন তাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষ বা প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে কিন্তু কোনো রকম বনিবনা হয়নি, যার ফলে বার কয়েক স্টপ স্টার্ট করে শেষ পর্যন্ত লঞ্চটা হতে পারলো না। বিবৃতির লড়াই যথারীতি জারি রইল। তো এই প্রসঙ্গে একটা মনে পড়ে যাচ্ছে যে 70-এর দশকে ক্রিকেট সম্পর্কে বলা হতো, ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি। কিন্তু 70-এর দশকে ভারতের ক্রিকেটার যে রেজাল্ট ছিল তাতে বলছে হোয়ার ইজ আনসার্টেনটি, যেখানে সব জয় ওদের আর সব হার আমাদের। তো এখানেও দেখা যাচ্ছে সেরকম একটা ব্যাপার হয়ে গেছে যে একজন ব্যক্তি যেখানে যাচ্ছেন সেখানে কিছু কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, এবং ঘটনাচক্রে সেই কন্ট্রোভার্সিগুলো কোনো এক বিশেষ ধরনের মানুষকে বা যাদের রাজনীতির কথা বলবো কিনা জানি না, উচিত হবে কিনা, কিন্তু যাই হোক, এক শ্রেণীর রাজনীতিক কিন্তু তাতে যথেষ্ট খুশিও হচ্ছেন এবং তাকে প্রেজও করছেন। সব থেকে বড় কথা হচ্ছে শিল্পীর যে ব্যাপারটা বলা হচ্ছে, যখন প্রশাসনিক কর্তারা যখন কোনো শিল্পীর পিছনে এসে দাঁড়ান, একদিক থেকে দেখতে ভালো লাগে, কিন্তু আরেক দিক থেকে মনে হয় এস্টাবলিশমেন্টের সঙ্গে এই আর্টিস্টদের সম্পর্ক কতটুকু। তো এই ব্যাপারটা বোঝার জন্যই কিন্তু আজকে চন্দন বাবুকে আমন্ত্রণ করেছি, জিনিসটা একটু বোঝানোর জন্যে। মাঝে মাঝে আমিও কিছু বলবো, কারণ সাধারণ মানুষ হিসেবে হয়তো আমারও কিছু বলার আছে। চন্দন বাবুকে পরিচয় করানোর আমি কোনো প্রয়োজন বোধ করি না, অতএব চন্দন বাবুকে আমি রিকোয়েস্ট করছি যে আগে উনি এই ব্যাপারটাকে কিভাবে কি দেখেছেন একটু বলুন। না, আমি আপনার প্রশ্নটা এখনো আমার কাছে পরিষ্কার নয়। আপনি কি জানতে চান? আমি জানতে চাইছি যে এটা শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে, না শিল্পীর পিছনে কোনো রাজনৈতিক দল মানে তার কাউন্টারকে, যেমন আগেকার দিনে হতো কি, যাত্রা শুরু হওয়ার আগে অনেকক্ষণ ধরে কনসার্ট হতো, কনসার্টের পর তারপর দেখা হতো রাম রাবণের যুদ্ধ হচ্ছে। তা এই যে আপনার এই বিবেক অগ্নিহোত্রীর যে ছবিটা, সেটা কি যাত্রা শুরু হওয়ার আগে সেই বাজনা, না কি ব্যাপার? দেখুন, এই আপনি তো গোয়েবলস এর কথা জানেন, যিনি মানে একটা মিথ তৈরি করতে পেরেছিলেন, মিথ না সত্যি তৈরি করতে পেরেছিলেন, যে একটা মিথ্যেকে ক্রমাগত যদি বলে বলে যাও তাহলে সেটা সত্যি প্রমাণিত হবে। এটা গোয়েবেলসীয় কায়দা বলা হয় পৃথিবীতে এখনো পর্যন্ত। এবং তৎপরবর্তী ক্ষেত্রে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর ব্যবহার দেখেছি, এখনো দেখে চলেছি। ইসরায়েলে, আমেরিকায়, রাশিয়ায় দেখে চলেছি। কিন্তু মুশকিল হচ্ছে যে গোয়েবলস তো একটা, এবার যদি সে প্রশ্ন করে যে আমি এগুলো যেগুলো বলছি এটা আমার বলার অধিকার আছে, এটা আমার কি বলা উচিত, গণতান্ত্রিক অধিকার বলেও বলতে পারেন। তা- তাহলে কি সেটা আমরা মেনে নেব? সেটা গণতান্ত্রিক অধিকার? ইতিহাস কি মেনে নিয়েছে? ইতিহাস মেনে নেয়নি। তেমনি শিল্পীর স্বাধীনতা, দেখুন, অনেক কথা বলা যায়, কিন্তু আমার মতে হচ্ছে যে আহ, একটা উম, যারা বলছেন কথাটা, দেখুন, এর আগে কাশ্মীর ফাইলসে, কেরালা ফাইলসে ছবি রিলিজ হয়েছে। সরকার, বিশেষ করে বিজেপি সরকার, সেটা উম, কর মুক্ত করে দিয়েছে যাতে অনেক অনেক দর্শক দেখে। কিছু কিছু জায়গায় তো টিকিটই লাগছে না, প্রবেশ অবাধ, এসব করেছে। করার পরেও টেকেনি। টেকেনি তার কারণ, যে মিথ্যার ওপর দাঁড়িয়ে ভিত্তি করে এই সমস্ত প্রচারমূলক, মানে প্রচারমূলক সবকিছুই,
কিন্তু ভীষণ রকম ভাবে স্বৈরাচারী এবং বিভেদকামী রাজনীতির প্রচার সচিব হিসেবে যে লোকটা দাঁড়িয়ে পড়েছে, সে লোকটা, তাকে করতে দাও। কারণ সে সব জায়গায় গিয়ে দেখা গেছে তার একটা প্রচারও টিকছে না, সেগুলো সব মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে, এবং তারপর তাকে ছবি উইথড্র করতে হচ্ছে। কিন্তু এর মধ্যে দিয়ে যেটা করতে পেরেছে আরএসএস, সেটা হচ্ছে যে কিছুদিন অন্তত অন্যান্য যে প্রধান প্রধান সমস্যা, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, দুর্নীতি, এগুলো থেকে কিছুদিনের জন্য চোখ সরিয়ে ফেলতে পেরেছে। তো এই ভদ্রলোক, এরই কয়েনেজ হচ্ছে কিন্তু আরবান নকশাল, এরই কয়েনেজ, এরই তৈরি করা কয়েনেজ। এবং এই লোকটা 2016-র আগে পর্যন্ত যে সমস্ত ছবি তৈরি করেছে, সেই সমস্ত ছবির সঙ্গে এই ছবিগুলোর প্রায় কোনো মিল নেই, একটা ছাড়া। মুহাম্মদকে নিয়ে একটা ছবি করেছে, বা বুদ্ধের নাম ব্যবহার করে একটা ছবি করেছে, কিন্তু বেশিরভাগ ছবি করেছে হেট স্টোরি। এটার থেকে খুব স্পষ্ট হয়ে যায় এই ভদ্রলোকের উদ্দেশ্যটা কি হতে পারে। করুন। আমার তো মনে হয় যে যারা তর্কাতর্কি করছেন, বা আমার কাছে আজকে যদি টাকা থাকতো, তাহলে আমি একটা বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে একটা সিনেমা করতাম। যে লোকটা কে, কোথা থেকে এলো, কিভাবে এই লোকটা এলো এবং একে ব্যবহার করা হলো। আমি ব্যবহার শব্দটাই ব্যবহার করছি। আচ্ছা, চন্দ্রবাবু, একটা একটা প্রশ্ন করি। তনুশ্রী বিবেক দত্ত। বিবেক তনুশ্রী অগ্নিহোত্রী বিবেক অগ্নিহোত্রী কে? এটার ব্যাপারে কি ইনফরমেশনের খুব একটা অভাব আছে? কারণ তার যে অ্যাওয়ার্ডস যদি যেগুলো দেখি, তার যে আমাকে একটা কথা বলুন, আমাকে হুম, একটা কথা বলুন। হ্যাঁ বলুন। তনুশ্রী দত্ত, অভিনেত্রী তনুশ্রী দত্ত বম্বের, হুম, হুম। তাকে যখন সেক্সুয়াল মলেস্ট করেন এই ভদ্রলোক, মানে এই লোকটা, তারপর সেটা এফআইআর হয়, এবং সেটা এফআইআর থেকে প্রায় অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গিয়েছিল। সেখান থেকে বাঁচার জন্য, যেমন আমাদের মিঠুনদা, আনফর্চুনেটলি তার ছেলের জন্য তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, তেমনি সেই এফআইআর থেকে বাঁচা এবং জেল যাত্রা থেকে বাঁচার জন্য তাকে ধরা হলো, যে তোমার কোনো চিন্তা নেই। এটা কি মানুষের কাছে খুব স্পষ্ট? এটা কি মানুষ খুব ভালো করে জানে যে কেন বিবেক অগ্নিহোত্রী নামের একজন লোক 2005 সালে একটা ছবি বানালো, তারপর 2012 সালে একটা ছবি বানালো, তারপর 16 সাল থেকে তারপর সেই লোকটা একের পর এক ছবি বানিয়ে যাচ্ছে, অ্যান্ড সো অন। এনিওয়ে, তা আপনি বানান না, আপনি একটা বিবেক অগ্নিহোত্রীর উপর সিনেমা বানান, আপনাকে তো নিশ্চয়ই কেউ বারণ করবে না। কিন্তু দেখা যাবে করবে, দেখা যাবে করবে। এই আজকেই ধরে নিন, যারা যারা বেল পেলেন, আর আরেকজন আত্মসমর্পণ করে বেল পেয়ে গেলেন, সেখানে কিন্তু তাদের কোনো বিচার হলো না। তো সুতরাং আপনিও যদি ছবি বানাতে যান এর ওপর, এবং আরএসএস সেটা করতে দেবে না, এবং করতে না দিয়ে, আর এর পেছনে আসল উদ্দেশ্যটা নিয়ে আলোচনা আমরা কেউ করছি না। সেটা হচ্ছে 2028, দু 28। হাজার আঠাশে ডিলিমিটেশন হবে। সেই ডিলিমিটেশনের উদ্দেশ্যেই এই এসআইআর চালু হয়েছে, এবং এমন একটা বাতাবরণ তৈরি করতে হবে এই রাজ্যটার মধ্যে বা এই দেশটার মধ্যে, যাতে বহু লোক তাদের ভোটাধিকার হারায়, তাদেরকে বলে দেওয়া হয় তুমি বিদেশি, তারপর বুলডোজারে করে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ফেলে দেওয়া হয়। এইসবগুলো ঘটবে।
এই 2028কে সামনে রেখেই বিজেপি তথা আরএসএস এর ওদের ভাষাতে না বলে রণনীতি আর কি, খুব সহজ। সেই জন্যই উড়ি বানানো হয়েছিল। যখন বানানো হয়েছিল তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ মানে হচ্ছে যে এটা কি সিনেমা হচ্ছে না, ব্লেটেন্ট প্রোপাগান্ডিজম হচ্ছে। প্রোপাগান্ড প্রোপাগান্ডা সবাই করে, সবাই। যিনি রামকৃষ্ণ মঠের দায়িত্বে আছেন তিনিও করেন, যিনি শুধুই প্রেম নিয়ে লেখালেখি করেন তিনিও করেন, যিনি যুদ্ধের কারবারি তিনিও করেন, সবাই প্রোপাগান্ডা করে। প্রোপাগান্ডা করে না এমন কোনো মানুষ, এমন কোনো ভাবনা পৃথিবীতে নেই। তেমনি উনি একজন প্রোপাগান্ডাকারী হিসেবে রোজগার করছেন। আমার নিজের মনে হয় উনি আমার থেকে বয়সে ছোট। এই সরকার বা এই রাজনীতি টিকবে না, তো দীর্ঘকাল টিকতে পারে না। তখন তখনকার কথা ভেবে আমার মনে হয় চলা উচিত না। আচ্ছা, স্যাটানিক ভার্সেস 1984 সালে না 85 সালে বোধহয় হয়েছিল, ব্যান্ড হয়েছিল। তো যদি সেল ফিগার যদি নেওয়া হয় স্যাটানিক ভার্সেসের, তাহলে ব্যান হওয়ার আগে এবং পরে যে সেল ফিগার, তা দেখা যায় ব্যান হওয়ার পরে সেল ফিগার ব্যান হওয়ার আগের থেকে অনেক বেশি। তা সেই ব্যাপারটা কি এখানেও কি ব্যাপার হচ্ছে, যে ধরুন এটাকে না, কেউ আপনি আপনি কেরালা ফাইলস, কাশ্মীর ফাইলস, এদের বক্স অফিস রিটার্ন দেখুন, আপনি বুঝে যাবেন। বলুন। কারণ মানে প্রচার 200-300 কোটি টাকা খরচা করা হয়, সেই প্রচার নিয়ে সেই পয়সাটা তো আসে হচ্ছে আরএসএস এর ফান্ড থেকে বা বিজেপির ফান্ড থেকে। তো সুতরাং আপনি এদের বক্স অফিস রিটার্ন নিয়ে কথা বললে কিচ্ছু মানে না না, আমি মানে আমি হবে না। আমি আমি সেই উদ্দেশ্য বলিনি। আমার বলার উদ্দেশ্য ছিল যে এটাকে আন্ডার প্লে করা যেতে পারতো। মানে এখন যে আমরা আমার আলোচনাটা করছি। মতে শুনুন, আমার মতে দেখুন, আমাদের নিয়ে, আমরা যে থিয়েটার করি না, আমাদের নিয়ে কোনো সরকারই মাথা ঘামায় না কেন? কারণ জানে যে এরা হচ্ছে বকভারঙ্গের লঘুক্রিয়া। ওদের যে বিশাল জাল, আর যে মানে কি বলবো, শক্তপোক্ত জাল, সেই জালে দাঁত ফোটাতেও পারে না এরা। এদের আক্রমণ মশার কামড়ও নয়, সেই জন্য ইগনোর করে। এটাও তেমনি যদি ইগনোরড হতো তাহলে ভালো হতো, কিন্তু এটা চায় না ইগনোরড হোক, এবং এটা চায় না তৃণমূল যে ইগনোরড হোক। দেখুন, কিছুদিন আগে ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং বানিয়ে সিনেমা হলো। এখানকার বিজেপি কুলের লোকেরা একটি শব্দ খরচা করলেন না। দুদিন আগে অমিত মালব্য বলে আর একটি, সে বলল বাংলা কোনো ভাষা নয়। তো তাতে এখানকার কোনো বাঙালির, বিজেপি নেতা নেত্রী বা তাদের যে সমস্ত অনুচররা আছেন বা তাদের সমর্থকরা আছেন, তারা একটি শব্দ খরচা করলেন না। এটা করে কি সুবিধা হচ্ছে? তৃণমূলের তো সুবিধা হচ্ছে। তৃণমূল আবার আরেকটা ডাইভার্সনের রাস্তা পাচ্ছে। অর্থাৎ আবার সেই শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, এতগুলো দুর্নীতি, এইগুলোর থেকে মানুষের মুখ ঘুরে গিয়ে অমনি ভাষাকে আক্রমণ করা হয়েছে, এই দেখো আমাদের বাংলাকে আক্রমণ করা হচ্ছে।
এইসব দিকে ডাইভার্ট করিয়ে দিতে পারবে। তো লাভটা তো আলটিমেটলি তৃণমূলে, মূল আচ্ছা, সমস্যা থেকে এই মানুষের চোখ চন্দ্রবাবু, ঘুরিয়ে দাও। একটা 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 প্রশ্ন আপনাকে, কারণ আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছেন, বিভিন্ন ক্যাপাসিটিতে, অ্যাক্টর, প্লে, ডিরেক্টর, সমস্ত কিছু, আমি আপনার একটা প্রশ্ন করব। ধরুন, যে উদ্দেশ্যে এই ধরনের ছবিগুলো তৈরি হয়, সেই উদ্দেশ্যটা কি সাকসেসফুল হয়? কিছুটা তো হয়। উদাহরণ কিছু দেখাতে পারেন কিছু? কিছুটা হয় মানে দেখুন, এইগুলো তো আজকে আমি আপনার একটা ছবি এম্পিরিক্যাল রিলিজ হলো। আমি এম্পিরিক্যাল একটা এস্টিমেট চাইছি, যে হ্যাঁ। এম্পেরিক্যালি কথা বলছি, কিন্তু আপনি তার বাস্তব অবস্থাটা বুঝুন। আমাদের এখানে কিছু কিছু থিয়েটারের দলের লোকজন লরিতে করে আসে, বাসে করে আসে, এবং হাউসফুল হয়ে যায়, যাদের একজনও কেউ টিকিট কাটেনি। কিন্তু আপনি বাইরে গিয়ে দেখতে পাবেন, হলের মধ্যে ঢুকে দেখতে পাবেন হাউসফুল। এবং কোনো ধরনের অ্যান্টি বিজেপি বা অ্যান্টি লেফট বা অ্যান্টি কংগ্রেস কোনো কথাবার্তা হলেই তাদের কাজ হচ্ছে 1.5 মিনিট ধরে হাততালি দেওয়া। ঠিক যেমন শুরু করেছিল হচ্ছে ওই ব্রাত্যব্রত বসুর ওই নাটকটা দিয়ে, টুইঙ্কল টুইঙ্কল। তৎপরবর্তী ক্ষেত্রে আরো 2-4টে নাটকে একেবারে পয়সা দিয়ে লোক নিয়ে আসা হতো, তারা হাততালি দিত, এবং তাদের বসার একটা জায়গা ছিল, সেই জায়গাতেই তারা বসবে। তো এখানেও তেমনি, আপনি এক সপ্তাহ কিছু লোককে নিয়ে এলেন, নিয়ে এসে ভরিয়ে দিলেন, তারপর আপনার পোষা সাংবাদিক কুল আছে, তারা ছবি তুলে তুলে বলল, এবং তার থেকে বেছে বেছে কিছু লোককে বলল যে এই তো ছবিটা দেখে বুঝতে পারলাম যে বাংলার কি খারাপ অবস্থা। কিন্তু মজার কথা হলো, কিছুদিন আগে এই লোকটাকে এবিপি আনন্দ কেন করেছিল আমি জানি না, এবিপি আনন্দ তার মানে তাকে ইন্টারভিউ করলো, এবং বোঝাই যাচ্ছে যে সে এ বিষয়ে প্রায় কিচ্ছু জানে না। যেমন এই এদের মানে এরা আসলে এরা ভয়ঙ্কর অশিক্ষিত, তো আপনি নিশ্চয়ই এখন খুব হাতে হাতে ঘুরছে। দেখেছেন নিশ্চয়ই যে সুরাবর্দির নাম পাল্টে ফেলতে হবে। এটুকুও তারা জানে না যে ওটা শহীদ সুরাবর্দির নাম নয়, ওটা হচ্ছে হাসান সুরাবর্দির নামে রাস্তা, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন এই কলকাতা বিশ্ববিদ্যালয়। তো সুতরাং এই ধরনের মিথ্যে কথাগুলো ছড়িয়ে যাওয়া হচ্ছে। আপনি যদি এম্পেরিক্যালি দেখেন, তাহলে এটাই দেখতে পাবেন, অন্য কিছু দেখতে পাবেন না। আপনি দেখুন, এই যে আপনি এই গোপাল পাঁঠার নাতি, সে কেস করে বসে আছে বিবেক অগ্নিহোত্রীর এগেনস্টে এবং এই ছবিটার এগেনস্টে, যে আমার দাদুকে মেলাইন করা হচ্ছে, ওনার নামে কুৎসা রটানো হচ্ছে। উনি শুধু হিন্দুদের বাঁচাননি, মুসলমানদেরও বাঁচিয়েছেন। এই তো বাড়ির উল্টো দিকে যিনি আছেন, এই পাশের বাড়িতে আছেন যিনি, যার দুটো দোকান পরেই যার দোকান, তাদের তিনি বাঁচিয়েছিলেন। তো সুতরাং এই লোকটাকে এই এই আমার দাদুকে কেন মেলাইন করা হচ্ছে, এটা খুব উদ্দেশ্যমূলক একটা প্রচারমূলক ছবি, এবং উদ্দেশ্যটা অত্যন্ত জঘন্য করছে। এবার এটাকে আপনি এম্পেরিক্যালি কি দেখবেন? শিল্প সাহিত্য নিয়ে আলোচনার জায়গা, শিল্প সাহিত্য নিয়ে আলোচনা করার মতন ছবি এই লোকটা বানিয়েছে, তাহলে তো আমি একটা আলোচনার মধ্যে যেতাম। আমি আবার বলছি, ভ্যাকসিন ওয়ারের মতো ছবিও তো একে এত গুরুত্ব না দিলেই হতো। হুম, হ্যাঁ, ভ্যাকসিন ওয়ারের মতো ছবিও তো করেছে। রক্সি ওয়ার। না, ভ্যাকসিন, ভ্যাকসিন ওয়ার।
ওই হ্যাঁ, আহ, ভ্যাকসিন ওয়ারের মতো ছবি করেছেন। আহ অনেকগুলো কথা আছে সেখানে। ওখানেও কিন্তু প্রচারমূলক কাজই করেছেন। যারা ভারতবর্ষের মধ্যে খুব কম লোকই এই সিনেমাটা দেখেছে, এবং কিছুদিনের জন্য, মানে 2 সপ্তাহের জন্য ওটা ইউটিউবে আপলোডেড হয়েছিল, তারপর 2 সপ্তাহের মধ্যে ওটাকে তুলে দেয়। সেটা হচ্ছে প্ল্যান্ডেমিক বলে একটা ছবি হয়েছিল। প্ল্যান্ডেমিক। প্ল্যান্ডেমিক আচ্ছা। ছবিটাকে পাবলিক যদি আপনি বানাতে পারতেন, তাহলে আমি একটা একটা মানে বুঝতে পারতাম। ভ্যাকসিন ওয়ার, সেই সময় ওই 2.25 বছর ধরে উনি কি দেখিয়েছেন যে কিভাবে এই ভ্যাকসিন এমন ভাবে বাছা হচ্ছে, এমন ভাবে বেচা হচ্ছে, যেটা মানুষের অসম্ভব ক্ষতি করতে চলেছে বা করছে এখন। এই মুহূর্তে 169 জন লোক মারা গেছে, এবং প্রত্যেকেরই ওই ভ্যাকসিন নেওয়ার ফল, এবং প্রত্যেকেরই কিন্তু হার্ট অ্যাটাক। অথচ ওই 2.25 বছরের মধ্যে প্রথম 8 মাসের মাথাতেই কিন্তু বিজ্ঞানীরা বলে দিয়েছিলেন যে এটা এটা আরএনএ ভ্যাকসিন, এটাকে ব্যবহার করা যাবে না। তো সুতরাং ভ্যাকসিন ওয়ার বলে যেটা বানিয়েছেন, সেটা কি তৎকালীন সময়ের যে বিপুল এবং পরিকল্পিত এবং ভয়ঙ্করভাবে রাষ্ট্রীয়, যেখানে মিলিটারি পর্যন্ত যুক্ত, সেইভাবে দেখিয়েছেন? এত বড় মানবতা বিরোধী ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর ঘটেনি। তারপর এখন গাজা। আ- আচ্ছা, আপনি যদি ধরুন মানে কেরালা স্টোরির কথা বলছি, যতদূর মনে পড়ছে কেরালা স্টোরি বোধহয় কেরালাতেও বোধহয় ব্যান্ড হয়নি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে ছবিটা নিয়ে অনেক সমস্যা ছিল। আপনি আপনি ধরুন যদি প্রশাসক হতেন তাহলে আপনি এবং প্রশাসক এবং অ্যাট দি সেম টাইম এই শিল্পের সঙ্গে যুক্ত, আপনার ডিসিশন কি হতো? আমার কিসে কি হতো? ডিসিশন কি হতো পাবলিক ভিউইং এর ব্যাপারে এই বেঙ্গল ফাইলস? বেঙ্গল ফাইলসে ধরুন এখানে আমি যদিও তো আবার বলছি, কেউ একটা কিছু ভেবে বানিয়েছে। তোমার যদি ক্ষমতা থাকে, তুমিও একটা উল্টো দিকে বানাও। সেরকম ছবি হচ্ছে না কেন? ধরুন এর আগে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হয়েছে, বুদ্ধিদীপ্ত ছবি, অস্বীকার করে কোনো লাভ নেই। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার একদম মানে মানে ইট ইজ নট এ ননসেন্স ফিল্ম। বেশ আমার তো মজাই লেগেছিল, অনেক জায়গাতেই সত্যের সঙ্গে যেন কিছুটা মিলও ছিল, কিন্তু আলটিমেটলি টোন বা যেখানে পৌঁছেছে সেটা নিয়ে রাজনৈতিক লড়াই আছে। এই ধরনের ছবিও তো হতে পারতো। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ইজ মাচ বেটার। তা একই শিবির থেকে তো জিনিসগুলো এসছে, তা এখন কি এই ধরনের ব্ল্যাটান্ট ছবি না করলে কি মানে চলবে না? আপনি তো আরো ভালো বলতে সেটাই পারবেন। ওদের সেটাই ওদের রাজনৈতিক সিদ্ধান্ত। না, আমি ভালো বলতে পারবো না, কারণ আমি ওদের কোনো ব্যাপারে কোনো দেখছেন তো, কিছুতেই জানি দেখছেন না। তো, দেখছেন তো। আর দেখে আমার অন্তত খুব শিল্পসম্মত ছবি বলে মনে হয়নি। কি করব বলুন? না, আমার রাজনৈতিক মনে হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে যদি অ্যাটাক করার জন্য, যেমন আপনি দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখেছেন, যে হ্যাঁ, দেখেছি। ওই ছবিটা সম্পর্কে আপনার কি মত হচ্ছে? যদিও পলিটিক্যাল ফিল্ম হতেই পারে, পলিটিক্যাল ফিল্ম হওয়াটা দোষে তো, অন্তত কেরালা স্টোরি থেকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার অনেক ভালো ছবি। মানে আমি কি ভুল আমি বলছি? শেষ ভালো পলিটিক্যাল ছবি দেখেছি, আরো 2-4টে হয়েছে, সেটা দেখে 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 ওটা হয়নি। আর্টিকেল 15, আপনি যদি বলেন ডিরেক্ট পলিটিক্যাল ছবি কি হয়েছে, আমার মতে ভালো ছবি হয়েছে, সিনেমা হয়েছে আর কি, এবং তার সাথে খুব ডিরেক্ট পলিটিক্যাল মেসেজ ছিল আর্টিকেল 15-এ। এগুলোতে নয়। এগুলো কায়দা করে
কি বলে, সুগার কোটিং দিয়ে বানানো। আচ্ছা, এই দেখুন, এই যে আইএমডিবি, মানে আমি একটা স্ট্যান্ডার্ড একটা ডাটা ব্যাংক ধরতে হবে, সেই জন্য আইএমডিবিকে ধরছি। আইএমডিবি বলছে যে আপনার সেটা তো কোনো মানে নির্দিষ্ট শিবিরের তো ডাটা ব্যাংক নয়, কিন্তু তারা বলছে যে নাকি বক্স অফিস হিট হয়েছে বিবেক অগ্নিহোত্রীর অংশে, এবং কাশ্মীর ফাইলস একটা বক্স অফিস হিট হয়েছে। আচ্ছা, বক্স অফিস হিট বলতে এটা কি বোঝা যায়? মানে এখানে হলে কত লোক এলো, না কত টাকা টিকিট বিক্রি হলো? হোয়াট ইজ বক্স অফিস? বক্স অফিস হিট মানে হচ্ছে কত বিক্রি হলো, কত লোক দেখেছে। আমি যদি দরজা খুলে যদি সবাইকে বসিয়ে দিই ফ্রি টিকেটে, তাহলে কি মানে সেটা টাকা আসেনি কিন্তু লোক ভর্তি হয়েছে, তাহলে কি সেটা বক্স অফিস হিট? আমি তো একটু আগেই আপনাকে কথাটা বললাম। হুম, হুম, আমি সেটাই বলছি, মানে বক্স অফিস এখন প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে এখনো বেঙ্গল ফাইস যেহেতু কমার্শিয়াল ভিউইং শুরু হয়নি, সেই জন্য ওর সম্পর্কে বলছি না, কিন্তু বাকিগুলো মানে দুর্দান্ত ধরনের সফল। আইএমডিবি বলছে মানে বিজনেস। শুনুন, গ্রোক বলছে না, তাহলে কি প্রমাণিত হবে? না, আমি তর্ক গ্রোক করছি না, আমি গ্রোক শুধু বলছে না। জিজ্ঞাসা করছি। না, আমি আমি বলছি গ্রোক বলছে না, আইএমডিবি বলছে। কি প্রমাণিত হবে? মানে এখানে কি কে কাকে কত ইমপ্রেস করেছে তার উপর নির্ভর করবে তার রিপোর্ট? আইএমডিবি নাম্বার দেখে। আইএমডিবি কি ছবি দেখে? আইএমডিবি একটা এডিট করা যায় এমন একটা প্ল্যাটফর্ম, যেমন গুগল, উইকিপিডিয়া। এডিট করা যায়, পয়সা দিলে আপনি এডিটরের অধিকার পাবেন, বা এডিটিং এর অধিকার পাবেন পয়সা দিলে। এগুলো এডিটেবল প্ল্যাটফর্ম। কিন্তু গ্রোক তো তা নয়। গ্রোকের কাছে যা ডেটা আছে, গ্রোক সেটাই বলবে। এই তো আরএসএস নিয়ে গ্রোক কি বলেছে দেখতেই তো পাচ্ছেন সব জায়গায়। আর একটা জায়গাতে দেখছিলাম যে একজন ব্যক্তির মানে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তো এই বিবেক অগ্নিহোত্রীর টিমে সবসময় দেখা যাবে যে পল্লবী যোশী আছে, যিনি সবসময় একটা নির্দিষ্ট শিবিরে কিছু মানে প্রচার যে ভিডিও সেগুলো তৈরি করেন, যেমন রাফায়েল ডিল নিয়েও হয়েছে, জিএসটি নিয়ে হয়েছে, এবং একের পর এক এরকম ইন্ডিয়া টুডেতে এরকম দেখলাম যে তার লিস্ট অফ মানে ভিডিওস, যেগুলো সবকটাই কিন্তু আপনার একটা নির্দিষ্ট শিবিরকে, অনুপম খের, অনুপম খের ইজ ডাইরেক্ট বেনিফিশিয়ারি। আমি আর ডিটেলসের মধ্যে যাচ্ছি না। মিঠুন চক্রবর্তী, তিনি তো ডাইরেক্টলি প্রচার করছেন। এই সমস্ত লোকজনকে নিয়ে একটা মানে হিডেন যে যে একটা মানে ন্যারেটিভ আছে, সেটাকে তুলে ধরার চেষ্টা একজন করছেন, যার এগেনস্টে যার নিজের এগেনস্টে বেশ কিছু কুৎসা ছড়ানোর মতো অভিযোগ আছে, কানহাইয়া কুমার থেকে শুরু করে নেহেরু। তাই এই ব্যাপারটা মানে এখানে কাউন্টার করার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু হচ্ছে না কেন? ধরুন এটা সবসময় অ্যাডমিনিস্ট্রেশনকে করতে হবে তার কোনো কথা নেই, মানে শিল্পী সাহিত্যিক বা আর্টিস্টদের ভেতর থেকেও তো এর একটা তো কাউন্টার তো কিছু হতে পারতো, সেটা হয় না কেন? কারণ তারা শিবিরভুক্ত হয়ে রয়েছেন। সেই শিবিরের অনুমতি ছাড়া তারা সেটা করতে পারেন না। সেই কারণে। না, পশ্চিমবঙ্গে যখন উৎপল দত্ত তো এক সময়তে ছিলেন, তিনিও তো মানে রাজনৈতিক অনেক ফিল্ম হোক, থিয়েটার হোক, এগুলো করেছেন, কিন্তু তখন তো তার বিরোধীরা তো দেখে তার প্রশংসা করেছেন। তো পশ্চিমবঙ্গে তো একটা ট্র্যাডিশন তো আছে, বিদ্রোহীরাও তো আছেন, তো তারাও তো কিছু করতে পারতেন মানে। আমার না, একটা দেখে বিরোধীরা খুব একটা প্রশংসা করেননি। প্রিয়রঞ্জন দাশমুন্সী বন্দুক উঁচিয়ে নাটক বন্ধ করে দিয়েছিলেন। না, সেটা তার ডাইরেক্ট আমি বলছি যে মানে মানুষের ভেতর থেকে যারা যারা ধরুন বামপন্থী নয়, অবাম কিন্তু শিক্ষিত লোক, তারাও তো উৎপল দত্তের যে গুণমুগ্ধ, তারা তো শুধু উৎপল দত্তের সমর্থক না, উৎপল দত্তের বিরোধী রাজনৈতিক শিবিরের লোকজন আছে। প্রিয়রঞ্জন দাশমুন্সির কথা বাদ দিচ্ছি,
কিন্তু অবাম মনস্ক। আপনি 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 এই প্রসঙ্গে উৎপল দত্তের, আমি এই প্রসঙ্গে উৎপল দত্তের একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা শেষ করতে চাই। সেটা হচ্ছে হুম। সারা পৃথিবীতেই অত্যন্ত মানে বিশাল রিয়াকশনারি হুম। অ্যান্টি লেফট এক ডিরেক্টর, যিনি 7-8টা অস্কার পেয়েছেন, তিনি এই শহরে সিনেমা করতে এসেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই। তিনি এখানে এসে রিক্সাওয়ালার জীবন নিয়ে সিনেমা করতে গিয়েছিলেন, মনে আছে কি আপনাদের? আমাকে একটুখানি মানে আমার মনে হচ্ছে যে একটু বলে দেওয়া না, প্রয়োজন। জানেন জানেন, যারা শুনবেন তারা সঙ্গে সঙ্গে মনে করতে পারবেন। আচ্ছা, বলুন। সেই সিনেমায় আমি তখন উৎপল দত্তের দলে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। সেই সিনেমায় উৎপল দত্তের নিজের ভাষায়, যে আমি একটা হিন্দি সিনেমা করলেও এই টাকা পাই না, তার 3 গুণ টাকা অফার করছে শোভা বা সত্য। আমি দেখেছি উৎপল দত্তকে রাজনৈতিক কারণে সেই সিনেমাতে তিনি অভিনয় করবেন না জানিয়ে দিলেন। তিনি জানিয়ে দিলেন ডিরেক্টরের মুখের ওপর দাঁড়িয়ে যে আপনি এই সিনেমাটা করছেন এই রাজ্য তথা ভারতবর্ষকে মেলাইন করার জন্য, আমি এই সিনেমায় নিজেকে যুক্ত করব না। এবং সেটা শেষের দিক কিন্তু। এবং সেই সিনেমায় যে টাকাটা ওনাকে অফার করা হয়েছিল আমারই সামনে, কারণ প্রিসিলা জোনস যিনি কাস্টিং এর দায়িত্বে ছিলেন, তিনি এসেছিলেন উৎপলদার বাড়িতে, এবং তিনি যে টাকাটা অফার করেছিলেন এবং তার ডিরেক্টর, সেটা তৎকালীন সময় হিন্দি সিনেমায় উৎপলদা যা পেতেন উৎপলদার বক্তব্য অনুযায়ী তার 3 গুণ বেশি। কিন্তু উৎপলদা রাজি হননি, বলেছিলেন আমি আপনার সিনেমায় অভিনয় করব না, কারণ আপনি আমার শহরকে, আমার রাজ্যকে, আমার দেশকে অত্যন্ত সুচতুর ভাবে আপনি অপমান করবেন এবং সম্পূর্ণ মিথ্যা একটা ধারণা এই শহর সম্পর্কে তৈরি করে দেবেন। সিটি অফ জয় বলে একটা সিনেমা হয়েছিল, আর মনে আছে? হুম, 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 হুম। অতি অবশ্যই। হ্যাঁ, সেটা ডিরেক্টর কে জানেন? বলুন। সেই ডিরেক্টর, আমি আবার বলছি, আপনারা যদি তার ছবি দেখেন, তার ডিরেকশন অসাধারণ, কিন্তু তিনি যেভাবে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যাটা সাংঘাতিক রিয়াকশনারি। সেটা তিনি কাম্বোডিয়াকে নিয়ে যে ব্যাখ্যা করেন সেখানেও, সেটা তিনি স্পেনের ব্রাজিলের ওপর দখল নিয়েও যে ব্যাখ্যা করেন সেখানেও, এবং আরো অন্যান্য ছবি আছে যেগুলো দেখলেই আপনি বুঝবেন উনি একটু এপিক ধরনের বড় বড় ছবি বানিয়েছেন। অসাধারণ মেকিং, অসাধারণ মেকিং। ওরকম ক্ষমতা এই কি বলে আরএসএস বানাচ্ছে না। কারণ ওই ভোটের জন্য যে চাঁদা পান, তা দিয়ে এত রকমের, মানে শুধু ভোট লুট করার জন্য এত রকমের লোক পুষতে হয়। তারপরে আর এই দুর্গাপুজোর অনুদান থেকে শুরু করে এখন তো পরিযায়ী শ্রমিকদেরও ক্ষেত্রে সেটা ব্যবস্থা করার চেষ্টা করছেন। মানে সর্বস্তরে ভোট লুট করার জন্য যে অনুদান ছড়িয়ে থাকেন, তারপর আবার এরা আবার এটা দিতে ওনারা, আর তাছাড়া দিতে চাইবেনও না, কারণ আরএসএস সেটা সম্পর্কে রাজি নয়। ওই একটু রাস্তায় দাঁড়িয়ে ঢিসুম ঢাসুম করো ব্যাস। না, আমি বলছি যে মানে আমার এটা লাস্ট প্রশ্ন। আর তো সময় তো শেষ হয়ে গেছে। বামপন্থীরাও তো এগিয়ে আসতে পারতেন। ধরুন আপনার মতো মানুষরাও। বামপন্থীরা
এগিয়ে আসতে পারতেন। বামপন্থীরা। এগিয়ে আসতে পারতেন, মানে আমি বলছি যে যেটা হচ্ছে ঠিক আছে, প্রতিবাদ করেছেন করেছেন, আপনি কিন্তু আপনি সৃষ্টি। আপনি ভারতবর্ষের কোন রাজ্যের কথা জানেন যেখানে রাজ্যের আহ, টাকায় 25টা সিনেমা হচ্ছে, এবং যা গৌতম ঘোষ থেকে শুরু করে বুদ্ধদেব দাশগুপ্ত থেকে শুরু করে আম, সত্যজিৎ রায় পর্যন্ত তাদের টাকা দেওয়া হচ্ছে, আপনারা ছবি করুন। আপনি এই দেশে কটা রাজ্যকে আপনি জানেন, ইনক্লুডিং কেরালা? না। পশ্চিমবঙ্গ সরকার 25টা ছবি করেছেন, মানে ওই আগের যে বাম সরকার, তার কথা বলছি। 25টা ছবি করেছেন, এবং সেই ছবিগুলোর মান আপনি জানেন, দেখেছি। এবং তার গুণাগুণ এবং ফলাফলও আপনি জানেন। তো সুতরাং কে টাকা দিয়ে কি বানাতে চাইছে সেটা খুব স্পষ্ট। আহ, চন্দনবাবু, অশেষ ধন্যবাদ। আপনার বক্তব্য খুব সুন্দরভাবেই প্লেস করলেন। এবারে দেখা যাক এর কিরকম অ্যাপ্রিসিয়েশন হয়, এবং এই ব্যাপারটা নিয়ে হবে যে না, খুব একটা হবে না। না হলেও তো চেষ্টাটা আর চালিয়ে। আরেকটা কথা আমি আপনাকে বলছি, আমার না মনে হচ্ছে যে আমি বড্ড বেশি জায়গায় বড্ড বেশি কথা বলছি। আমি কিছুদিনের জন্য একটু অন্তরালে যেতে চাই, মানে আমার কাজের থেকে নয়, এই সামাজিক মাধ্যম থেকে। আহ, মাধ্যম এবং তার আমার নিজস্ব বক্তব্য, আমি তো সব জানতে পারি না, না। এবং আমার সব জানাও নেই। সুতরাং আমার বোধহয় এবার কিছুদিনের জন্য অন্তরালে যাওয়ার দরকার আছে। রাস্তায় মিটিং মিছিলে থাকবে, কিন্তু বলা থেকে বিরত থাকবে।